বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি? আরে আদালত কই যে অবমাননা? অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা? তার মান সম্মান জ্ঞান আছে? আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম বেহায়ের মতো ক্ষমতা বসে আছে, লজ্জা শরম নাই। এটা হলো বাস্তবতা। আর একটার পর একটা মামলা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোট দিতে আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো। মামলা আমি মোকাবেলা করবো। দেখি কত ধানে কত চাল, সেটা আমি দেখে নেবো। আগে ছিলেন আসামি, এখন হয়েছেন রাজসাক্ষী। তিনি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন যে গণহত্যার সঙ্গে তিনি জড়িত, তিনি সব কথা সব তথ্য ফাঁস করবেন। এরপর পরই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা পাল্টে গেছে। ওই যে বলেছি যে ছিলেন আসামি, এখন হয়ে গেছেন তিনি রাজসাক্ষী। মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ অভিযোগ গঠন করা হয়েছে 3 জনের বিরুদ্ধে। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক আইজিপি মামুন, এই 3 জন এই মামলার আসামি। হচ্ছে সাবেক আইজিপি মামুন এখানে রাজসাক্ষী হতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে আমি আসব এবং মামলা মোকাবেলা করব, দেখব কত ধানে কত চাল, কে আমাকে সাজা দেয়। এই ক্যাঙ্গারু কোর্টে আমার সাজা হবে। দেশে তো কোনো আইন আদালতই নেই। আয়নাঘর যে দেখানো হয়েছে সেগুলোকে কেন্দ্র করেও শেখ হাসিনা এবারে মন্তব্য করেছে। শেখ হাসিনা বলছে এগুলা সম্পূর্ণরূপে সাজানো বানোয়াট নাটক। শেখ হাসিনা বলেছে আর বেশি দেরি নাই, অতি দ্রুতই অতি শীঘ্রই তিনি দেশে ফিরছেন এবং দেশে ফিরে এই যে মামলা মোকদ্দমা করা হচ্ছে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা তার দাবি, তো এই মামলা মোকদ্দমা তিনি মোকাবেলা করবে দেশে ফিরে, দেশে থেকেই। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে কী বার্তা দিল সেই অডিও কল রেকর্ডে, কি বলল শেখ হাসিনা, আমরা সেটাই শুনে আসি, তারপরে কথা বলি। প্রকৃতপক্ষে কি আসলে শেখ হাসিনা দেশে ফিরবে, নাকি এটি সম্পূর্ণ ভাওতাবাজি কথা, এমনি ফাঁকা বলেই দিচ্ছে, আমরা সেটাই দেখি, তারপরে কথা বলি। বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি? আরে আদালত কই যে অবমাননা? অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা? তার মান সম্মান জ্ঞান আছে? আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম বেহায়ের মতো ক্ষমতা বসে আছে, লজ্জা শরম নাই। এটা হলো বাস্তবতা। আর একটার পর একটা মামলা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোট দিতে আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো। মামলা আমি মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল, সেটা আমি দেখে নেব। আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন, আওয়ামী লীগ শেষ করবে, তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি। আর এই বাংলাদেশকে, যেখানে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে। আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে 6 মাসের জেল। কেন? আমি আদালত অবমাননা করেছি। আদালতটা কোথায়? আমাদের সেটাই প্রশ্ন। যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1973 সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাস হয়, যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয়। জিয়াউর রহমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে। গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ছিল, কোনোদিন বাংলাদেশের পাসপোর্ট নেয়নি। ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল। আর মতিউর রহমান নিজামী থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত, এরা তখন যুবক ছিল। নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানি ক্যাম্পে দেওয়া, আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা, সব কিছুর সাথে এরা জড়িত ছিল, সব কিছুর সাথে জড়িত ছিল। না পরে না বয়স টয়স বেড়েছে, সুন্দর দাড়িটাই হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে, কিন্তু এই চেহারা তখন ছিল না। এখনকার ছেলেপেলে তারা জানবে, তাদের তো জন্ম হয়নি, জানবে কোত্থেকে? তখন এরা তো রীতিমতো জঙ্গি। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দেখে নিয়ে গেছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। 3 কোটি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল। এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল, কোনো পুরুষ ছিল না।
যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে, অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পরতে দিত না, তাদেরকে যখন উদ্ধার করা হয় কি দুর্বিষহ অবস্থা তাদের, কেউ প্রেগনেন্ট, কেউ ক্ষতবিক্ষত শরীর, অর্ধ উলঙ্গ। ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে। সব উদ্ধার করার সময় গিয়েছিল আমাদের মিত্র বাহিনী হিসেবে। তাদের মাথায় যে পাগড়িটা থাকে ওই পাগড়িটা খুলে দিয়ে সেই আর ওই আইসিটিতে আমাদের বিচার করে যে আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে। কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে? ওই সময় যে সময় আমি এই কথাটা বলেছি তখন আমার বিরুদ্ধে 227টা মামলা, সব নাকি মার্ডার কেস। তবে যে ভালোই হতো, আমি কোনো মার্ডার করি নাই, মার্ডার তো ওরা করেছে। আজকে তো প্রমাণ হলো যে আমাদের ইউনূস সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল। অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে? এই তো তাদের নীতি আদর্শ। আর এই আদর্শ নিয়ে যে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছে। আজকে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ, তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা। যখনই এই কোটা আন্দোলন, বলছে কোটা তো নাই, কোটা তো 2018 সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম। কোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে। তারপরে আন্দোলন কিসের? আর এই যে তারা বসলো আন্দোলন করতে, 14 জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পড়েনি। যখন মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, পুলিশকে মারা, আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা, এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না? ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না? আবার ঝিনাইদহ শহর আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে। একটা থানায়, ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে, পুলিশকে পুড়িয়ে মেরেছে, লাঠি দিয়ে পিটে পিটে মেরেছে, র্যাবের অফিসারদের মেরেছে পিটিয়ে। এমনকি গণভবনে আমার যে পাইলট, মোটরসাইকেল যে পাইলট যেত, তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে। আর এদেরকে আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড তারা করে, মামলা সব আমাদের বিরুদ্ধে, মিথ্যা মামলা, আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যারা এই হত্যাকাণ্ড করলো, যারা আপনার, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে, এরা যে অপরাধী এটা তো এভিডেন্স। অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন? বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। আর এই 2024 সালে 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালাপড়াও, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এমনটা ডক্টর ইউনূস দিয়েছে। এবং সব কিছু পিছনে তো ডক্টর ইউনূস আজকে থেকে না, সে 2001 সাল থেকে তার ক্ষমতার লোভ, 2007 সালে ক্ষমতার লোভ বাড়লো, দল করতে এসে ফের ব্যর্থ হলো। আর আমাদের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে 227টা মামলা যখন দিয়েছে, আমি বলছি আমি তো খুন করি নাই, তো এখন 227 জনের তালিকা করে রাখো, আমার খুন করার একটা লাইসেন্স পেলাম। এটা নাকি আদালত অবমাননা। তখন আদালতে কি কোর্ট মামলা গেছে? কেস কি শুরু হয়েছে? শুরু তো হয়নি। আর এই আইসিটি আজকে যে আদালত বসিয়েছে, আইসিটির মূল যে আইন, সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে। সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে? আমার প্রশ্ন সেটা। আজকে ওই চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ইউনূসকে আমি জিজ্ঞাসা করি, তাদের জবাব দিয়ে করতে হবে, তাদের কি লিগ্যাল রাইট আছে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে? সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? না, ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা। জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার? আর এই আইসিটিতে বিচার, সিআরপিসিতেও মামলা দিয়ে রাখছে, আবার আইসিটিতেও বিচার। একই অপরাধীদের দুই জায়গাতে বিচার হয় না? যখন আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি ওই 73 সালের আইসিটিতে, তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সে ছিল, ডিফেন্স লিস্টে, আজকে তারাই চেয়ারম্যান, তাদেরই একজন চেয়ারম্যান, তাদেরই একজন চিফ প্রসিকিউটর, তারাই সব। এটা তো আন্তর্জাতিকভাবে কোনোদিন স্বীকৃতি পায় না, সম্পূর্ণ বেআইন এটা। আচ্ছা, এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি? আরে আদালত কই যে অবমাননা? অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তাদের আবার অবমাননা। তার মান সম্মান জ্ঞান আছে? আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম বেহায়ের মতো ক্ষমতায় বসে আছে, লজ্জা শরমও নাই। এটা হলো বাস্তবতা। আর একটার পর একটা মামলা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে, আমি আসবো,
নিশ্চয়ই আমি আসবো, মামলা আমি মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল, সেটা আমি দেখে নেব। বাংলাদেশটা আমাদের জনগণের, আর আমার জনগণই শক্তি, আমার কোনো বিদেশি প্রভুও নাই, আর কিছু নেই। আমি যদি ক্ষমতা থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো, আমি তো তা চাইনি কখনো। যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে। এখানে পুলিশকে দোষ দিয়েও লাভ নেই, সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দিয়ে লাভ নেই। কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে, এখানে কারো অর্ডার দেওয়া লাগে না, এটা আইনেই আছে কিভাবে হবে। কিন্তু আজকে নির্যাতন চরম আকারে, কোনো মেয়েদের কোনো অধিকার নাই, আব্রু বলে কিছু নেই। কত বড় জঘন্য এরা! এরা বিএনপি করে, জামাত শিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে, আর এইভাবে মেয়েদেরকে উলঙ্গ করা, মেয়েদেরকে রেপ করা, মেয়েদেরকে মানে তাদের পাশবিক অত্যাচার করা। তাদের ঘরে মা বোন নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই, সেটা একবার চিন্তা করে না এরা? অসভ্যতার সীমা থাকে। আমি জানি না এদের এত খাওয়া পড়া, এত সুযোগ সুবিধা দিয়ে কী অপরাধটা করলাম, সেটি আমার নিজেরই এখন প্রশ্ন। যে আজকে প্রত্যেকটা সেক্টরে শিক্ষকদের কিভাবে অপমান করা এবং তাদের চাকরি খাচ্ছে, কি আওয়ামী লীগ করে চরম অপমান করে করে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায়, ছোট ছোট শিশু শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকদের অপমান করায়। এদের কি আর লেখাপড়া হবে কোনো দিন? তাদেরকে জোর করে পদত্যাগ করানো, যে সমস্ত চিত্র দেখলাম, কোন দিন না বাপ মারে বলে হ্যাঁ লিখে দেন আপনি আমার বাবা না, পদত্যাগ করেন আমার পিতৃত্ব থেকে। এরা হয়তো একদিন সে বাপ মাকে তাই বলবে, সেটা হলো বাস্তবতা। দিনমজুর কাজ পায় না, রিক্সাওয়ালা কাজ পায় না, তো কিসের দেশ চালাচ্ছে? যে বাজেট আমি দিয়ে আসছি, বাজেট তো কই বাড়াতে পারলো না, আরও কমালো টাকা। কমাবে না, কী করবো? তো নিজেটা চোর। ইনুস তো আমাকে দেয় শাস্তি। আমি জানি যেহেতু ডক্টর ইনুস তার নিজের কোম্পানির লেবারদের টাকা চুরি করে খেয়েছে, সেই লেবাররা তার বিরুদ্ধে মামলা করেছে। লেবার কোর্টে সে 6 মাসের সাজা পেয়েছে। তাকে তো সে যখন জামিন চেয়েছে সে জামিন পেয়েছে, সরকারের পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি। এইভাবে আমার দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপর আজকে চরম জুলুম। আজকে কোনো টাকা পয়সার হিসাব নাই, চরমভাবে সে দুর্নীতি করে যাচ্ছে, অর্থ পাচার করে যাচ্ছে। তার এই যারা আছে কতগুলি বানিয়েছে, কথা কথা হুকুম দেয়, এত বড় দুঃসাহস তাদের। আর অমনি যার যার বাড়ি ঢুকে পড়ে, লুটপাট করে, চুরি করে। সে কি মব জাস্টিস? এটা মব জাস্টিস নেই, এটা হলো মব সন্ত্রাস। সে সন্ত্রাসই করে বেড়াচ্ছে তারা। আজকে প্রত্যেকটা কবরে যে যাদেরকে এরা শহীদ বলছে, প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে আন্তর্জাতিক সংস্থা ডেকে নিয়ে এসে ফরেন্সিক করে দেখা হবে কীভাবে তারা মারা গেছে। আর যারা আহত, সে কোন দল করে, সে কি করে, সে অপরাধী না নিরপরাধী, আমি সেটা দেখি নাই। আর আমি সরকারে থাকা পর্যন্ত প্রত্যেকটা রুগীর চিকিৎসা পেয়েছে বিনা পয়সায়। তাদের বাবা মা কারো কোনো টাকা খরচ করতে হয়নি, সব টাকা প্রত্যেকটা হাসপাতালে আমি খরচ করেছি। আমরা বিনা পয়সা তাদের চিকিৎসা দিয়েছি। এরা জানে না, এখনও তারা হাসপাতাল ছাড়ে না। কেন হাসপাতাল ছাড়বে না? হাসপাতালে বসে সেই চক্ষু ইনস্টিটিউটে দেখলাম সাবান পানি ফ্লোরে ফেলে তারা জল খেলে। এরা থেকে আবার অসুস্থ। এটা কোন ধরনের কথা? হাসপাতালে অন্য রোগীদের তো চিকিৎসা হবে, একটা ক্যাবিন দখল করে বসে আছে। কেউ আবার 5 তারা হোটেলেও রুম দখল করে, সারাদিন ঘুরে ফেরে আবার ওখানে যে ক্যাবিনে বসে থাকে ব্যান্ডেজ বেঁধে। এই প্রতারণাটার কী অর্থ থাকতে পারে? তা আমি এদের দোষ দিই না, কারণ ইনুস নিজেই তো একটা প্রতারক। লেবারদের অর্থ আত্মসাৎ করে মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি। গ্রামীণ ফোন টেলিকমিউনিকেশনের টাকা 900 করে পাচার করে দুর্নীতি করে তার বিরুদ্ধে 5টা মামলা দুর্নীতি দমন কমিশনে। তার 18টা কোম্পানি ট্যাক্স দেয় না, সেই মামলা। ডক্টর ইউনূস নিজে ট্যাক্স দেয় না, তার বিরুদ্ধে 1100 কোটি টাকার ট্যাক্স পাওনা। সেখানে 666 কোটি টাকার ট্যাক্স মামলার রায় হবার কথা ছিল 6ই আগস্ট। সেদিন 5ই আগস্ট সে এমন ঘটনা ঘটাবে যেন তারা আর ট্যাক্স দেওয়া না লাগে, এবং সব মামলাগুলি সে প্রত্যাহার করে নিয়েছে। এমনকি যেটা সাজা হয়েছে সেটা কোনো নিয়ম নাই, আইন নাই।
এখানে আইন নাই, আইনের শাসন নাই, সরকার বলে কিছু নাই। ক্ষমতা দখলকারী কতগুলি সান্ডা গুন্ডা পান্ডা আছে, দেশটাকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষের নিরাপত্তা নাই, নারীদের নিরাপত্তা নাই। শিশু নারী প্রতিদিন ধর্ষিত হচ্ছে, ছেলেকে পায় না, বাবাকে মারে, মাকে মারে, মাকে মেরে হত্যা করে, মাকে পিঠে করে। ওদের মা নাই, দুদিন পর যদি ওদের মাদের পিঠাতে শুরু করে তখন কোথায় যাবে, কীভাবে ঠেকাবে? ঘর বাড়ি তো জ্বালিয়ে পুড়ে ছাড়খাড়, তাদেরও তো বাড়িঘর আছে। আর এখন তো আমার মধ্যে মামলা প্রায় 450, তার মধ্যে বোধ হয় 440টার মতো খুনের মামলা। আজকে যারা এই দেশ শাসন করে তাদের শাসন করার কোনো অধিকার নাই। অন্যায়ভাবে অবৈধভাবে জঙ্গিদের দিয়ে দেশ দখল করেছে। এই দেশ আমার বাবা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন, আর তাকে অপমান করা হয়, অবমাননা করা হয়। আর আওয়ামী লীগকে নাকি কোনো কার্যক্রম বন্ধ, নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়। এই ডক্টর ইউনূস একটা অবৈধ ক্ষমতা দখলকারী, তার প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা অর্ডার অবৈধ। তাদের দেশ চালাবার কোনো বৈধতা নাই। অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে বন্দি করে রেখে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আজকে প্রায় 4-5 লাখ লোক আমাদের অ্যারেস্ট করেছে এবং তাদেরকে কারাগারে যে কঠিন অবস্থার মধ্যে রাখছে, এবং প্রতিনিয়ত কারাগারে তারা মানুষ হত্যা করে যাচ্ছে, জেল হত্যা করছে। কাজে এখন আর সময় নাই, এদেরকে ক্ষমতা থেকে উঠিয়ে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। এবং আন্তর্জাতিকভাবেও দেশের কোনো সম্মান সে রাখতে পারে নাই। আজকে সে কীভাবে দেশকে অবমাননা করছে সেটা নিজেই দেখতে পারেন। আর 10 মাসের মধ্যে 11 বার খালি বিদেশেই গেছে। এতবার বিদেশে এত টাকা খরচ করে যে কী অর্জন করে আসছে, দেশের জন্য কোন সম্মান নিয়ে আসছে? এক পয়সা বিনিয়োগও আনতে পারেনি। অর্থনীতি ধ্বংস, রাজনীতি ধ্বংস, সাংস্কৃতিক অবস্থান ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কাজে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে, যে যেভাবে পারবে, সকলে এক হয়ে প্রতিবাদ করে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সাথে নিয়েই পথে নামতে হবে। কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে। আমি আছি আপনাদের সাথে, আমি যেখানে থেকে আমি আসছি। হ্যাঁ, একটা সুবিধা হয়েছে, যেখানে আছি বলে কথা বলতে পারছি। 2000 সালে জোর করে দেশে ফিরেছিলাম, এরপরে তো বন্দি করে রেখেছিল, আর কথা বলতে পারিনি। কিন্তু এবার সেই জন্য বাইরে থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি। কাজে আমি আছি, সব ধরনের সহযোগিতা আমি করে যাব। কিন্তু আমাদের দেশটাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে। একমাত্র আওয়ামী লীগই গণতান্ত্রিক ধারা দিয়েছে বাংলাদেশে, এটা তাদের মনে রাখা উচিত। 2009 সাল থেকে 2024 সালের এই আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল। আর সেই গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে অবৈধ ক্ষমতা দখল করার পালা শুরু করলো ডক্টর ইউনূস। এরা তার ম্যাটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড দ্বারা। এটাই হলো বাস্তবতা। কাজে এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধ নাকি ম্যাটিকুলাস ডিজাইন, তখন কে বলছে ম্যাটিকুলাস ডিজাইন? ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না। আর এত ধৃষ্টতা কোথায় পায় যে এইভাবে তুলনা করে? তুলনা করার অধিকার আছে তাদের? যারা এই কথা বলে, আমি বলবো যে একটু মাত্রা জ্ঞানটা যেন তাদের থাকে। এক মাকে শীত যায় না, এটা মাথায় রাখতে হবে। আগে ছিলেন আসামি, এখন হয়েছেন রাজসাক্ষী। তিনি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন যে গণহত্যার সঙ্গে তিনি জড়িত, তিনি সব কথা, সব তথ্য ফাঁস করবেন। এরপর পরই চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা পাল্টে গেছে। ওই যে বলেছি যে ছিলেন আসামি, এখন হয়ে গেছেন তিনি রাজসাক্ষী। তার নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা, এমনকি মুক্তি, সব কিছুই কিন্তু এখন অপেক্ষামান। আপাতত সিদ্ধান্ত হয়েছে যে তাকে একক কোনো সেলে রাখা হবে, কারাগারে অন্য আসামিদের থেকে আলাদা করে তাকে একক একটি সেলে রাখা হবে তার নিরাপত্তার স্বার্থে। আর বাকি কী কী সুবিধা পাবেন সেটি আদালত নির্ধারণ করবে। আপাতত হচ্ছে এই সিদ্ধান্ত। দর্শক, ইতিমধ্যেই যেটি খবর পাওয়া গেছে যে রাজসাক্ষী হওয়ার কারণে চৌধুরী আবদুল্লাহ আল মামুন অনেক সুবিধা পেতে পারেন, যেহেতু তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন এবং আদালত তার আবেদন মঞ্জুরও করেছেন।
জুলাই আগস্ট সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ করেছে। সেই ট্রাইব্যুনালে তিনি তার দোষ স্বীকার করেছেন। আদালতে পুলিশের সাবেক এই প্রধান বলেন, মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির বিস্তারিত এবং সত্য ঘটনা স্বেচ্ছায় প্রকাশ করতে ইচ্ছুক। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত বিবরণ আমি আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। কোনো আসামি দায় স্বীকার করে এই ধরনের স্বীকারোক্তি দিলে তাকে রাজসাক্ষী হিসাবে বিবেচনা করা হয় এবং তিনি রাজসাক্ষী হয়েছেন। সেই হিসাবে সাবেক আইজিপিকে এই মামলায় রাজসাক্ষী হিসেবে ধরা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সাবেক এই আইজিপি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন জুলাই আগস্টে হওয়া হত্যাকাণ্ডের রাজসাক্ষী হয়ে তিনি আদালতকে সকল তথ্য দিতে চান এবং সত্যতা উদ্ঘাটনে সহায়তা করবেন। রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন তার আইনজীবী। প্রশ্ন ছিল, সাক্ষ্য দিলে আসামি হিসাবে সাবেক আইজিপি কোনো সুবিধা পাবেন কিনা। ইতিমধ্যে কিছুক্ষণ আগে চ্যানেল 24 স্কোরে দেখলাম যে যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন, তার সংজ্ঞা পরিবর্তন হয়েছে, আসামি থেকে তিনি রাজসাক্ষী, তাই তার নিরাপত্তার স্বার্থে কারাগারে একক একটি সেলে তাকে রাখা হবে নিরাপত্তা সহ। তাজুল ইসলাম বলেন, যেহেতু তিনি রাজসাক্ষী হতে চেয়েছেন সেক্ষেত্রে তার নিরাপত্তার সংকট হতে পারে, তাই তার নিরাপত্তার বিষয়ে আদালত অনুমতি দিয়েছেন। এছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী যদি সত্য উন্মোচন হয় সেক্ষেত্রে আদালত তাকে ক্ষমা করতে পারবেন বা অন্য যে কোনো আদেশ দিতে পারবেন। এটা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভর করে। যাই হোক, দেখা যাক এখন সেই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যে 7 জন কর্মকর্তা র্যাব সহ যে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, শেখ হাসিনা কোনো তোয়াক্কা করেননি, বরং স্যাংশনের মধ্যে সাবেক আইজিপি বা র্যাবের মহাপরিচালক ডিজি বেনজির আহমেদকে তিনি যুক্তরাষ্ট্রে পর্যন্ত পাঠিয়েছেন একটা জাতিসংঘের কনভেনশনে। কোনো কিছু তোয়াক্কা করেনি, কারোর ব্যাপারে তিনি কোনো কেয়ার করেননি এটা, এবং এটা গুরুত্বই দেননি। কিন্তু আজকে দেখেন, সেই মার্কিন নিষেধাজ্ঞা থেকে শেখ হাসিনা তাকে অব্যাহতি দিয়েছে সত্য। আজকে কি হলো? আজকে তিনি রাজসাক্ষী হয়েছেন এবং বলেছেন গণহত্যায় তিনি জড়িত। অর্থাৎ শেখ হাসিনা সহ আসাদুজ্জামান কামাল তারা কে কী নির্দেশ দিয়েছেন শেষ সময় গণহত্যার ব্যাপারে সব কিছু তিনি উন্মোচন করবেন এবং বলেছেন কোনো রহস্য তিনি রাখবেন না, তার জানার পরিধির মধ্যে যা যা আছে তিনি সব বলে দেবেন। দর্শক, এর আগে বুঝতে পারছেন বিবিসি তার অনুসন্ধানী রিপোর্ট যাচাই বাছাই করে সমস্ত অডিও প্রকাশ করেছে যে তিনি নির্দেশ দিয়েছেন, শেখ হাসিনাই নির্দেশ দিয়েছেন যাকে যেখানে পাবা গুলি করবা। আইজিপি কি তার উল্টো কোনো সাক্ষ্য দেবেন? মনে হয় না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ অভিযোগ গঠন করা হয়েছে। 3 জনের বিরুদ্ধে, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক আইজিপি মামুন, এই 3 জন এই মামলার আসামি। এই চার্জ গঠন যতটা আলোচনার বিষয় হয়েছে তার চেয়ে বেশি আলোচনার বিষয় হয়েছে এবং অনেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করছেন, উচ্ছ্বসিত হচ্ছেন। সেটা হচ্ছে সাবেক আইজিপি মামুন এখানে রাজসাক্ষী হতে যাচ্ছেন। এখন এই রাজসাক্ষী হওয়াটা এই মামলার জন্য কতটা ভালো, কতটা সুবিধা দেবে, কি হবে না হবে, সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি। শেখ হাসিনার বিচারের জন্য, তাকে অভিযুক্ত করার জন্য যথেষ্টের বেশি খুবই অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে। আমি শব্দটা আবারও বলছি, অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে। সাক্ষ্য বা এই সব কিছু আসলে জেনারেলি বলছি, রাজসাক্ষীতে আমি পরে আসছি, এগুলো জেনারেলি আসলে খুব অবজেক্টিভ না, সাবজেক্টিভ। এজন্যই পরস্পর দুই পক্ষের আইনজীবী পরস্পরকে ক্রস করেন, তাকে জেরা করে চেষ্টা করেন তিনি সঠিক বলছেন, সত্য বলছেন, এটা এস্টাবলিশ করার এই প্রবণতাগুলো থাকে। সেজন্যই আসলে এটা খুব অবজেক্টিভ জিনিস না। সেই তুলনায় অবজেক্টিভ হচ্ছে, যেমন ধরুন শেখ হাসিনা যে লেথাল ওয়েপন দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছেন সেটার অডিও আছে এবং সেটা ভেরিফাইড হয়েছে। আমাদের চিফ প্রসিকিউটর বলছেন যে এটা মাত্র ট্রেলার, তার মানে আরও অনেক এরকম ডেটা ক্লিপিং তার কাছে আছে এবং সেগুলো যদি আমরা বিশ্ববিখ্যাত সবচেয়ে নির্ভরযোগ্য এসব প্রতিষ্ঠান যারা এগুলোকে জেনুইন কিনা পরীক্ষা করে তাদেরকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারি। পরীক্ষা করিয়ে নিলে সেগুলোই অনেক অনেক বেশি অকাট্য প্রমাণ হিসাবে আমাদের সামনে থাকবে। সাক্ষ্য লাগবে না তা না, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে স্বাক্ষর চাইতে ওগুলো ডিজিটাল সাক্ষ্য, ওগুলো এক ধরনের সাক্ষ্য, এই প্রমাণগুলো অনেক অনেক বেশি অথেন্টিক হবে, প্রচুর
পাবলিক স্ফিয়ারেই তাদের প্রচুর ভিডিও আছে, তারা কি বলছে না বলছে সেগুলো, আর সাথে এইসব গোপন তো আছেই। এখন যারা মামুন রাজসাক্ষী হওয়ার ব্যাপারটাকে আমরা কিভাবে দেখব? নামের সাথে রাজার পক্ষে আসলে সাক্ষী, মানে যখন কোনো অপরাধীকে আগে ধরে আনা হতো, যখন রাজ্য ছিল, রাজা ছিল, তখন অপরাধীদের মধ্যে কোনো একজন, অভিযুক্তদের মধ্যে কোনো একজন তার এই অপরাধে তিনি ইনভলভ ছিলেন কোনো না কোনো ফর্মে, সেটা স্বীকার করা, এবং স্বীকার করে তিনি অন্যদের ক্ষেত্রে কি কি জানেন সেটা তিনি জানান। এই রকমভাবে আসলে এই সাক্ষীটা হয়। এবং বলা বাহুল্য যে এটা তিনি কেন দেন, আইনের মধ্যেই আছে এটা, যে এই ক্ষেত্রে তাকে সম্পূর্ণ ক্ষমা অথবা তার শাস্তি কমানো যেতে পারে। এগুলো আমাদের ফৌজদারি আইনের মধ্যেই, ধারার মধ্যেই আছে। তো তাতে যেটা দাঁড়ালো, একজন রাজসাক্ষীর, আপনারা বা আমরা যে কেউ বুঝতে পারি, একজন রাজসাক্ষীর সাক্ষী শুনতে খুব বড় মনে হয়, কিন্তু রাজসাক্ষীর সাক্ষী আসলে এক অর্থে খুব শক্তিশালী না। এবং আইনেই বলা আছে যে রাজসাক্ষীর সাক্ষ্যের উপরে ভিত্তি করে কিছু যদি কিন্তু দিয়ে বলা হয়েছে, কাউকে শাস্তি দেওয়া যাবে না। হ্যাঁ, কিছু এক্সেপশনসের কথা আছে, কিন্তু তার মানে আমরা এটা বুঝবো সাধারণ সাক্ষীর চাইতে আসলে রাজসাক্ষীর যে সাক্ষ্য সেটা আসলে খুব শক্তিশালী না। আমরা অনেকে সম্ভবত ভুলভাবে মনে করছি যে এটা একটা বিরাট কিছু হয়ে গেল, কারণ তার বেনিফিটের প্রশ্ন আছে, এটা আমরা বুঝতে পারি। শুধু সেটা না, জনাব মামুন সরকারের কাস্টাডিতে আছে, এই তিনজনের কথা যে বললাম, তিনজনের মধ্যে একজন এই জনাব মামুন সরকারের কাস্টাডিতে আছে। সুতরাং কাস্টাডিতে থেকে আগে আমরা এমনি যদি ওই রাজসাক্ষীর কথা বলছি না, স্বীকারোক্তি 164 যেটা দিত, সেটার বিরুদ্ধে আমরা সবসময় কথা বলতাম যে অভিযুক্তকে ধরে সেখানে চাপ প্রয়োগ করে, ক্ষেত্র বিশেষে নির্যাতন করে এই ধরনের সাক্ষ্য নিজের ব্যাপারে তারা তাদের জবানবন্দি দিতেন তিনি অপরাধ করেছেন বলে। সুতরাং কাস্টাডিতে থাকা বাংলাদেশের মতো দেশে একজন অপরাধী বা অভিযুক্তর স্বীকারোক্তিরও ভ্যালু খুব ভালো থাকে না, আমরা এগুলো জানি। আবারও বলছি, বাংলাদেশের ভেতরে এই কাজগুলো আমরা যেমনভাবে করি না কেন, শেখ হাসিনার বিচার নিয়ে গ্লোবাল একেবারে মনিটরিং আছে, সার্ভেইলেন্স আছে, ভারত বসে আছে প্রতিটা খুঁটিনাটি ধরার জন্য, সেটাকে পাবলিক করার জন্য। সুতরাং সরকারের কাস্টাডিতে থাকা একজন অভিযুক্ত, এমন না যে তিনি বাইরে ছিলেন, বাইরে থেকে বলছেন আমি রাজসাক্ষী দেবো, সেটা একটা কথা ছিল। সরকারের কাস্টাডিতে থাকা একজন রাজসাক্ষী, আমি আবারও একটু বলে রাখি, আমি মনে করি না এই যারা মামুনকে শেখ হাসিনার সময়ের মতো চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অত্যাচার করে এটাতে রাজি করানো হয়েছে, আমি মনে করি না। কিন্তু এই অভিযোগগুলো আসবে কারণ বাংলাদেশের ট্রেডিশনটা এইরকম। সুতরাং কাস্টাডি থাকা একজন যখন বলছেন, প্লাস ওই যে বললাম যিনি তার অপরাধের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন কিংবা শাস্তি অনেক কমে যাবে, এরকম একটা শর্ত থাকে, তাই এটা আসলে খুব বড় বিষয় না, খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার বিষয়ও না। এবং এটা জানা মামুনের রিয়েলাইজেশনও না, কারণ ওই যে বলছে একটা ট্রেড অফ আছে, তিনি বেটার থাকতে পারবেন, তিনি অপরাধ নিদেন পক্ষে অপরাধ কমাতে পারবেন। কেউ কেউ এটা নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন যে অপরাধীরা স্বীকারোক্তি দিচ্ছে, আস্তে আস্তে রিকনসিলিয়েশনের একটা আলাপ হতে পারে। আম সরি, রাজসাক্ষী কখনো রিকনসিলিয়েশনের আলাপের সাথে যেতে পারে না। এটা স্পন্টেনিয়াসলি কোনো ট্রেড অফ ছাড়া, কোনো বেনিফিট ছাড়া যদি হয়, সেটা কোনো একদিন হতে পারে। বটম লাইন, শেখ হাসিনাকে বিচার করার জন্য রাজসাক্ষী চাইতে হাজার গুণ শক্তিশালী তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। সেই তথ্য প্রমাণই আসলে শেখ হাসিনাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে, এবং এগুলোই বেশি জরুরি, কারণ শেখ হাসিনার অ্যাবসেন্সে বিচার হচ্ছে। তার অ্যাবসেন্সে বিচার হচ্ছে বলে তিনি আইনজীবী নিয়োগ করতে পারছেন না, সরকার তার হয়ে আইনজীবী নিয়োগ করেছে। কিন্তু এগুলো প্রশ্ন তোলা যায়, শেখ হাসিনা নিজের টাকায় নিজে বাঁচার জন্য যে আইনজীবী, যে ক্যাপেবিলিটির, যে কোয়ালিটির আইনজীবী দেবেন, সরকারকে সেটা দিতে পারছে? দিলেও প্রশ্ন উঠবে, শেখ হাসিনার আইনজীবী যেভাবে রিথার নেইল ফাইট করবেন, ইনি করবেন কিনা, এসব প্রশ্ন তোলা যাবে। আমি বলছি না ইনি করবেন না, কিন্তু তোলা যাবে, তুলে বিতর্কিত করার চেষ্টা করা যাবে। সেজন্য আমাদের অকাট্য যে ডিজিটাল প্রমাণগুলো আছে, সেই প্রমাণগুলো, প্রচুর ভিডিওস আছে কিভাবে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, আবার সেটার নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন, সেটার প্রমাণ আছে। এগুলোই আসলে যথেষ্ট বিষয় তাকে পৃথিবীর সামনে একটা বিভৎস বর্বর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন শেখ হাসিনা এই যে 11 মাস ধরে পলাতক অবস্থায় রয়েছে, ক্ষমতা ছেড়ে, সে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে সে মানে বিতাড়িত, অবাঞ্ছিত হয়ে রয়েছে, নির্বাসিত হয়ে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে এর পরেও যে এভাবে জোর গলায় গলাবাজি করতে হয়, শেখ হাসিনার এই বক্তব্য না শুনলে হয়তো জানতাম না যে গলাবাজি কাকে বলে, কত প্রকার কী কী। ফাঁকা বলি দিয়ে শুধুমাত্র নেতাদের মধ্যে হাওয়া ভরতেছে, তাছাড়া আর কিছুই নয়। শেখ হাসিনা কি আপনার মনে হয় দেশে ফিরবে এবং দেশে ফিরে এগুলো ফেস করবে, মোকাবেলা করবে? কখনোই না। তার কারণ সে ভালো করেই জানে দেশে ফিরলে তার সঙ্গে কী রূপ আচরণ করবে দেশের মানুষ। দেশের মানুষের ঘুম হারাম করেছিল, দেশের প্রত্যেকটি মানুষের অন্তরে আগুন জ্বালিয়েছিল শেখ হাসিনা। দেশের মানুষ শেখ হাসিনাকে ছাড়বে না। ডক্টর ইউনূস সরকার ছাড়তে পারে, অন্যান্য দল ক্ষমতা গেলে ছাড়তে পারে, কিন্তু দেশের মানুষ তাকে ছাড়বে না কখনোই। কত মায়ের বুক খালি করেছে, কত সন্তানের কাছ থেকে তাদের পিতামাতা কেড়ে নিয়েছে, এত সহজে পার পাবে না। আমরাও সাধারণ মানুষ, দেশের মানুষ চাই শেখ হাসিনা ফিরে আসুক।
প্রিয় দর্শক, যাই হোক, আপনারা জানাবেন আপনাদের মতামত, অপিনিয়নটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।